প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরান যে আমাদের হাজার হাজার সেনাকে উড়িয়ে দিল, সেটার কি হবে, বললেন ট্রাম্প। ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে বিমান হামলার দায় এড়াতে গিয়ে উল্টো তেড়ে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ফেব্রুয়ারি মাসের ওই প্রাণঘাতী হামলায় ১৭৫ জনেরও বেশি শিশু ও শিক্ষক নিহত হওয়ার ঘটনাটি ইচ্ছাকৃত নয় দাবি করে ট্রাম্প প্রশ্ন করেছেন, তারা অর্থাৎ ইরান যে হাজার হাজার সেনাকে উড়িয়ে দিল, সেটার কি হবে। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের সমাপনী সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। বুধবার ফ্রান্সের এভিয়ান লে বাইন্সে G7 বৈঠকের ফাঁকে আয়োজিত এক জনকীর্ণ সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস প্রতিনিধি জোলান কান্নো ইয়ং মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেন, যুদ্ধের প্রথম দিনে ১০০ জন শিশু নিহত হওয়ার ঘটনায় তার প্রশাসনের কাউকে জবাবদিহির আওতায় আনা হবে কিনা। এই প্রশ্নে তীব্র অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, এখন এই সময় এসে এমন প্রশ্ন করাটা বেশ অদ্ভুত, কারণ আমরা অনেক আগের একটা বিষয় নিয়ে কথা বলছি, তবে ওই কাজ কেউ ইচ্ছাকৃতভাবে করেনি। এরপর ইরানের দিকে আঙুল তুলে ট্রাম্প পাল্টা অভিযোগ করেন, ইরান যে হাজার হাজার মানুষকে হত্যা করলো, গাড়ি বোমায় আমাদের হাজার হাজার সেনাকে উড়িয়ে দিল, সেটার কি হবে। যুদ্ধে ভুল ত্রুটি হতেই পারে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ মানেই নির্মমতা। বিষয়টি এখনও তদন্ত চলছে, আমি আগামীকালই এ সংক্রান্ত রিপোর্ট পেতে পারি। তবে এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে প্রশ্ন করাই শ্রেয়, কারণ পেন্টাগন এটি তদন্ত করছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর প্রথম দিনেই দক্ষিণ ইরানের মিনাবের সাজরে তাইয়েবা এলিমেন্টারি স্কুল নামক একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইরানি অধিকর্তাদের মতে এই ভয়াবহ হামলায় ১২০ জন শিশু ও ২৬ জন শিক্ষক সহ ১৭৫ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম স্কাই নিউজ ইতিমধ্যে নিহতদের মধ্যে ১৫২ জনের পরিচয় নিশ্চিত করেছে, যাদের বয়স ৬ থেকে ১৩ বছরের মধ্যে। যুদ্ধের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছিলেন যে এই হামলার জন্য ইরান নিজেই দায়ী। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাথমিক অভ্যন্তরীণ তদন্ত ও পেন্টাগনের তথ্যে উঠে আসে, মার্কিন বাহিনীই সম্ভবত এই হামলার জন্য দায়ী। মার্কিন গোয়েন্দারা পুরনো তথ্য ব্যবহার করে লক্ষ্য নির্ধারণ করায় এই ভুলটি ঘটতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধানও অবশ্য জানিয়েছেন, বালিকা বিদ্যালয়টি ইরানের একটি সক্রিয় ক্রুজ মিসাইল ঘাঁটি ও ইসলামী বিপ্লবী গোরকোরের একটি স্থাপনার ঠিক পাশে হওয়ায় তদন্ত প্রক্রিয়াটি বেশ জটিল ছিল। তবে তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং এর ফলাফল ট্রাম্প মেনে নেবেন বলে জানিয়েছেন। এদিকে অস্ত্র রপ্তানিতে ভারতের রকেট গতি, ১২ বছরে প্রবৃদ্ধি ৫৫ গুণ। একসময় প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি নির্ভর দেশ হিসেবে শীর্ষ অবস্থানে ছিল ভারত। এখনও আমদানির তালিকায় তাদের অবস্থান উল্লেখযোগ্য হলেও বৈশ্বিক প্রতিরক্ষা বাজারে নিজেদের অবস্থান পাল্টাতে দৃঢ়ভাবে এগোচ্ছে দেশটি। সাম্প্রতিক তথ্য বলছে, প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকারী দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান এখন ১৯তম। ইতোমধ্যে বিশ্বের ৮০টিরও বেশি দেশে উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে তারা। বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ থেকে ধীরে ধীরে উদীয়মান রপ্তানিকারকে রূপান্তরের এই যাত্রা নিঃসন্দেহে চমকপ্রদ। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগই এই সাফল্যের মূল ভিত্তি। ২০২৫-২৬ অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানি আয় ৩৮,৪২৪ কোটি রুপি, যা তাদের জন্য রেকর্ড। ২০২৪-২৫ অর্থ বছরে রপ্তানি আয় ছিল ২৩,৬২২ কোটি রুপি। তার মানে প্রতিরক্ষা রপ্তানি খাতে প্রবৃদ্ধি হয়েছে ৬২.৬৬%। গত ৫ বছরে রপ্তানি আয় ৩ গুণ বেড়েছে। এক দশক আগে মানে ২০১৩-১৪ অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ছিল মাত্র ৬৮৬ কোটি রুপি। ১২ বছরে এটা ৫৫ গুণ বেড়েছে। শতাংশের হিসেবে ৫,৫০০ ভাগ। মানতেই হবে, এক যুগে প্রতিরক্ষা রপ্তানি খাতে যুগবদল হয়েছে। প্রবৃদ্ধি বিচারে ভারতের সবচেয়ে সম্ভাবনাময় রপ্তানি খাত এখন প্রতিরক্ষা রপ্তানির রকেট গতির পেছনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতও জ্বালানি জুগিয়েছে। রেকর্ড রপ্তানিতে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থাগুলোর অবদান ২১,১০১ কোটি রুপি, আর বেসরকারি খাতের অবদান ১৭,৩৫৩ কোটি রুপি। রপ্তানিতে রেকর্ডের পাশাপাশি রেকর্ড হয়েছে উৎপাদনেও। গত অর্থ বছরে ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ১.৭৮ লাখ কোটি রুপি ছড়িয়েছে। ভারত সরকার ২০২৯ সালের মধ্যে প্রতিরক্ষা রপ্তানি ৫০,০০০ কোটি রুপিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রবৃদ্ধির যে ধারা, তাতে এ লক্ষ্যমাত্রা খুব অর্জনযোগ্য। একসময় ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের নিয়ন্ত্রণ ছিল হাতে গোনা কয়েকটি বড় কোম্পানির নিয়ন্ত্রণে। এখন স্টার্টআপ, এমএসএমই, বেসরকারি উৎপাদক, প্রযুক্তি সরবরাহকারী এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো সক্ষমতা বাড়াতে বড় ভূমিকা পালন করছে। ভারতের অন্তত ১৪৫টি প্রতিষ্ঠান এখন প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করে। আগে ভারত কেবল বুলেট প্রুফ জ্যাকেট বা ছোটখাটো যন্ত্রাংশ রপ্তানি করত।
এখন সে তালিকায় যুক্ত হয়েছে হাইটেক ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ মিসাইল সিস্টেম, অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার, প্রতিরক্ষা ইলেকট্রনিক্স, সফটওয়্যার, কামান, রকেট লঞ্চার, নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ও ভেসেল, সামরিক নজরদারি ব্যবস্থা, রাডার, সেন্সর সহ উচ্চ প্রযুক্তির বহুমুখী সামগ্রী। রপ্তানিতে রেকর্ড হলেও ভারতের সামগ্রিক রপ্তানিতে প্রতিরক্ষা সরঞ্জামের অবদান এখনও সামান্যই, কিন্তু সংখ্যার চেয়ে এখানে সামরিক গুরুত্বটা অনেক বেশি। এই সাফল্য আসলে ভারতের প্রতিরক্ষা পণ্যের প্রতি ক্রমবর্ধমান আন্তর্জাতিক আস্থা এবং বৈশ্বিক সাপ্লাই চেনে ভারতের যুক্ত হওয়ার বিষয়টিকে আরও দৃঢ় করে। বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি কেবল উৎপাদন পরিমাণের মধ্যে সীমিত রাখলে সামনের চ্যালেঞ্জ জেতা যাবে না। এখন মনোযোগ উৎপাদনের প্রবৃদ্ধি থেকে সরিয়ে সক্ষমতার গভীরতার দিকে নিয়ে যেতে হবে। ভারতের সবচেয়ে বড় সুযোগ এখন নিজস্ব নকশা, ইঞ্জিনিয়ারিং উৎকর্ষ, উন্নত উপকরণ এবং পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা প্রযুক্তিকে শক্তিশালী করার মধ্যেই নিহিত। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও রপ্তানির রেকর্ড রাতারাতি হয়নি, আকাশ থেকেও পড়েনি। সরকারের মেড ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত নীতির আওতায় নিবিড় মনোযোগ, পণ্য বৈচিত্র্য, সক্ষমতা বাড়ানোর আন্তরিক চেষ্টার হাত ধরেই এসেছে এই সাফল্য। সবশেষ জানিয়ে দেব, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি ইসরায়েলি কর্মকর্তা। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা আসলে সঠিক সিদ্ধান্ত ছিল কিনা তা নিয়ে খোদ ইসরায়েলের ভেতরেই তীব্র বিতর্ক ও প্রশ্ন দেখা দিয়েছে। দেশটির একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা মন্তব্য করেছেন, যুদ্ধের রাজনৈতিক পরিণতি যদি আগে থেকে জানা থাকত তবে এই অভিযান শুরু করার বিষয়টি অত্যন্ত সন্দেহজনক হতো। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজে দেওয়া ওই কর্মকর্তার এমন বক্তব্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর অভ্যন্তরীণ চাপ আরও বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্প্রতি একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই ইসরায়েলের রাজনৈতিক এবং নিরাপত্তা মহলে ক্ষোভ ও সমালোচনা তীব্র হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে ইরান একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ পাচ্ছে। এটাই ইসরায়েলের জন্য বড় কৌশলগত পরাজয়। দেশটির প্রবীণ সামরিক সাংবাদিক এলন বেন ডেভিড এই চুক্তিকে ইসরায়েলের জন্য একটি নাটকীয় ও সুদূরপ্রসারী ধাক্কা হিসেবে বর্ণনা করছেন, যা আগামী প্রজন্মের উপর প্রভাব ফেলবে। তবে ঘরে বাইরে তীব্র সমালোচনার মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নস্যাৎ করা এবং ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। অপারেশন রাইজিং লায়ন নামের ওই 12 দিনের অভিযানের মাধ্যমে ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের অবকাঠামো ধ্বংস করা হয়েছে দাবি করে তিনি বলেন, ইসরায়েলকে একটি নিশ্চিত পারমাণবিক হুমকি থেকে বাঁচানো সম্ভব হয়েছে এবং এই অঞ্চলে হুমকি মোকাবেলায় তার সরকার কাজ চালিয়ে যাবে। তবে প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পরও সামরিক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের উদ্বেগ কমেনি। অনেকেই মনে করছেন, এই ব্যয়বহুল এবং অনিষ্পন্ন যুদ্ধ শেষ পর্যন্ত তেহরানকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।